সকলকে আবারও শুভেচ্ছা। নতুন টপিক, আমরা যে টপিক নিয়ে আগে বাড়াচ্ছিলাম আমাদের আগের স্লাইডে ছিল এফএম নির্ণয় কীভাবে করে ফাইনাইট মডুলাস, এবং আমরা সেটাই ফার্দার আগাচ্ছি। এখন হচ্ছে আমাদের অ্যাগ্রিগেটের গ্রেডেশন সবসময় ওয়েল গ্রেডেড হইতে হবে। আর একটা থাকে পুর গ্রেড। সো পুর গ্রেড মানে হচ্ছে ওয়েল গ্রেড না, সেই ওয়েল গ্রেড না তো বুঝলাম, সেই পুর গ্রেডেরও আবার তিনটা অংশ আছে, ওপেন গ্রেড, গ্যাপ গ্রেড, ইউনিফর্ম গ্রেড। সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওয়েল গ্রেডের মেইন উদ্দেশ্য হচ্ছে যেন মিনিমাম ভয়েড থাকে, মিনিমাম ভয়েড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওপেন গ্রেডের কি বলে ওয়েল গ্রেডের বৈশিষ্ট্য। আর পুর গ্রেডে ভয়েড বেশি থাকবে, এখানে ভয়েডের সংখ্যা বেশি থাকবে, এবং সেটা কীরকম হবে আমরা দেখব। সো ওয়েল গ্রেড মানে কি, একদম দেখো সকল সাইজের কম্পোনেন্ট আছে। এই যে এটা বড় সাইজের আছে, মাঝারি সাইজের আছে, তার থেকে ছোটো আছে, তার থেকেও ছোটো আছে, এবং এদের এই ছোটোগুলোর মধ্যেও যে জায়গাটা ফাঁকা আছে ওগুলো হচ্ছে আমি সিমেন্ট দিয়ে পূরণ করছি বা ফাইন অ্যাগ্রিগেট দিয়ে পূরণ করছি। ফাইন বলতে একদম ছোটো ছোটো। সো ওয়েল গ্রেডের প্রথম বৈশিষ্ট্য, এরা সকল অ্যামাউন্টের সকল সাইজের পার্টিকেল ইউজ করে। সেকেন্ড বৈশিষ্ট্য, এর গুড ইন্টারলকিং হয়, একজন আরেকজনের সাথে লেগে যায়। তারপর হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ভয়েড, খুবই কম পরিমাণ ভয়েড তৈরি করে। অ্যান্ড এদের পারমেবিলিটি খুব কম থাকে, যেহেতু ভয়েড কম, ফলে যদি পানি দাও বা কোনো তরল দাও তাহলে এক সাইড থেকে আরেক সাইডে সহজে যাইতে পারে না, এবং খুব কম্প্যাক্ট থাকে। কম্প্যাক্ট মানে আঁটো সাঁটো হয়ে থাকে। অ্যান্ড লিডস টু লেস সিমেন্ট রিকোয়ারমেন্ট, যেহেতু এরা খুব ভিতরে জায়গা কম থাকে, এই ছোটো ছোটো জায়গাগুলো হচ্ছে সিমেন্ট পূরণ করার কথা। তো ছোটো ছোটো জায়গা যেহেতু পরিমাণ কম, এর জন্য সিমেন্ট এখানে কম ব্যবহার হয় এবং স্ট্রেংথ ভালো থাকে। এখন হচ্ছে যদি আমরা পুর গ্রেডের মধ্যে আসি, তাহলে পুর গ্রেড, এটা হচ্ছে পুর গ্রেড। পুর গ্রেডের মধ্যে আছে একটা ওপেন গ্রেড। ওকে, ওপেন গ্রেডে কী হয়, কন্টেন্স ভেরি লিটল অ্যামাউন্ট অফ ফাইন পার্টিকেলস। এখানে ফাইন পার্টিকেল কম থাকে, ফলে দেখো এই যে বাকি সব কিন্তু ঠিক আছে পুর ওয়েল গ্রেডের মধ্যেই, কিন্তু আমরা যদি এখানে জায়গাগুলো দেখি তাহলে এই ছোটো ছোটো পার্টিকেলগুলোর মাঝে যেখানে আমার বালু থাকার কথা, স্যান্ড থাকার কথা, সেখানে নাই। ফলে এটা কি সিমেন্ট দিয়ে রিপ্লেস হবে, আমার বেশি পরিমাণ সিমেন্ট লাগবে। ফাইন পার্টিকেলস, বালু, ফাইন মানে হচ্ছে ছোট, ফাইন অ্যাগ্রিগেট। ওকে, সো সেটা যেহেতু কম, ফলে আমার এটা হচ্ছে বলতেছি আমরা ওপেন গ্রেডেড। ওপেন গ্রেডেডে ফাইন অ্যাগ্রিগেট কম থাকে এবং হাই ভয়েড কন্টেন্ট থাকে, অ্যান্ড কম্প্যাকশন কম হয়, আটো সাটো থাকে না, গ্রেন টু গ্রেন কন্ট্যাক্ট হয়। এটার গ্রেনের সাথে ওটার গ্রেন, এটা গ্রেনের সাথে ওটার গ্রেনের কন্ট্যাক্ট থাকে। গ্রেন মানে হচ্ছে বাউন্ডারি আর কি, তার সাইডের অংশ, এবং প্রোভাইডস হাই পারমেবিলিটি, এবং অনেক ছিদ্র থাকে, খুব সহজে এক সাইড থেকে আরেক সাইডে পানি যায় বা তরল যাইতে পারে। এরপর হচ্ছে গ্যাপ গ্রেডেড। ওপেন গ্রেডে আমরা বলছিলাম ফাইন পার্টিকেলগুলো কম থাকবে, আর গ্যাপ গ্রেডেডটা হচ্ছে মিডিয়াম সাইজ পার্টিকেল, মিড সাইজের পার্টিকেল হচ্ছে কম থাকবে। ওকে, so very few middle size particle and provides the, but still it also provide good interlocking, no grain to grain contact। মানে দেখো এদের কিন্তু মিড কম, কিন্তু ফাইন কিন্তু ভালোই আছে। ফাইন মানে হচ্ছে ছোট্ট ছোট পার্টিকেলগুলো ভালোই আছে, ফলে এটা বড় আছে, সাথে আবার ছোট ছোট এগুলো আছে, একেবারে ছোট। সো এখানে আমার ভয়েড কিন্তু অত বেশি নাই, কিন্তু বালু অনেক বেশি থাকে। এই বড়গুলো একটার সাথে একটা লাগতেই পারতেছে না, কেমন জানি ভেসে ভেসে আসতে মনে হচ্ছে, ঠিক আছে। কারণ মিডল সাইজের এখানে কিছু পার্টিকেল থাকার কথা ছিল, মিডল সাইজের পার্টিকেল থাকার কথা ছিল, যেটা নাই, যেটা হচ্ছে আমি বালু দিয়ে পূরণ করছি। তবে বালু বেশি লাগতেছে এবং এটার স্টেবিলিটি কমে আসতেছে। হ্যাঁ, এটা স্টেবিলিটি কমে আসতেছে। তবে এটা যদি কম্প্যাক্ট করতে চাও, মানে আঁটো করতে চাও, তাহলে করা সহজ হয়, কিন্তু স্টেবিলিটি অনেক কমে আসে এবং পারমেবিলিটিও কম হয়। তবে ভয়েড যদি চিন্তা করো, ভয়েড আসলে এখানে কমই থাকে, মডারেট ভয়েড বলা হচ্ছে, বেশি ভয়েড এখানে থাকে না। এবং এখানে এটার জন্য আর কি লার্জ অ্যামাউন্ট অফ সিমেন্ট প্রয়োজন হয় কোটিং করার জন্য। আচ্ছা, এবার হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেডে মানে হচ্ছে
ন্যারো রেঞ্জ অফ সাইজ, এখানে হচ্ছে একই সাইজের, একই সাইজ, প্রায় যা যা থাকে সব একই সাইজের থাকে। মাঝারি দিলে সব মাঝারি, বড় দিলে সব বড়, ছোট দিলে সব ছোট, এরকম। সো এদের মধ্যে গ্রেন টু গ্রেন কন্ট্যাক্ট থাকে, হাই ভয়েড কন্টেন্ট থাকে যেহেতু অনেক ফাঁকা ফাঁকা জায়গা, এবং হাই পারমিডিটি থাকে, লো স্টেবিলিটি থাকে, ডিফিকাল্ট টু কম্প্যাক্ট, এই জিনিসগুলো থাকে। যাই হোক, সো এটা ছিল হচ্ছে গ্রেডের নিয়ে কথা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ব্লেডিং। আমরা জানি আমাদের কনক্রিটের দুইটা সমস্যা আছে, একটা হচ্ছে ব্লিডিং মানে হচ্ছে রক্ত পড়া, তবে এখানে কনক্রিটের ব্লিডিং মানে হচ্ছে পানি বের হয়ে যাওয়া, আর একটা হচ্ছে সেগ্রিগেশন মানে হচ্ছে ভারী পার্টিকেলগুলো নিচে চলে যাওয়া। সো ভারী পার্টিকেল যদি নিচে চলে যায়, আলটিমেটলি ছোট পার্টিকেলগুলো উপরে উঠে আসে, এই দুইটা সমস্যা হয়। তো ব্লিডিং নিয়ে আমরা এখন কথা বলতেছি। ব্লিডিং কি? এ সিঙ্গেল অ্যাগ্রিগেট source is generally unlike to meet gradation requirement of cement or asphalt concrete mixes. Bleeding of aggregate from two or more sources would be required to satisfy the specification results behind blending. আচ্ছা, ব্লিডিং না, এটা ব্লেন্ডিং, সরি, একটু ভুল করে ফেলছি, এখানে ব্লেন্ডিং নিয়ে বলা হচ্ছে। ব্লেন্ডিং কি জিনিস? ব্লেন্ডিং মনে হচ্ছে, আমরা এখানে আসি, ধরো আমার এ নামের একজন কন্ট্রাক্টর এবং বি নামের এবং একজন কন্ট্রাক্টর, ব্লেডিং মানে হচ্ছে দুইটাকে মিক্স করা, ব্লেন্ডিং মানে দুইজনকে মিক্স করা। ধরো এ নামে একজন হচ্ছে আমার ছিল, ধরো এ নামে একটা কোম্পানি থেকে আমি কিনছি, পার্টিকেলগুলো কিনছি, ধরো এগ্রিগেট কিনছি, আর বি নামে আরেকজনের কাছে কিনছি। এ নামের যে সাপ্লায়ার ছিল, সে আমাকে যেই পার্টিকেলগুলো দিছে সেগুলোর 100% 3/8 দিয়ে পাস হয়, বাট 4 নম্বর পাস দিয়ে কি বলে সিপ দিয়ে তার 90% পাস হয়, 8 নম্বর সিপ দিয়ে তার 30% পাস হয়, 16 নম্বর সিপ দিয়ে তার 7% পাস হয়। এটা হচ্ছে এ গ্রেড। কিন্তু বি গ্রেড দেখা যাচ্ছে 8 নম্বর সিপ দিয়েও 100% পাস হচ্ছে, 4 নম্বর সিপ দিয়েও 100% পাস হচ্ছে, 16 নম্বর সিপ দিয়ে 88% পাস হচ্ছে, তারপর 30 নম্বর সিপ দিয়ে 47% পাস হচ্ছে। মানে এই দুইজন যে আমাকে দিছে, তাদের কি বলে সাপ্লাই, দুইটা সাপ্লাই একরকম না, একটু ডিফারেন্স আছে। সো এই দুইটা সাপ্লাই নিয়ে প্রপোর্শনিং মেশিনে আমাকে এমনভাবে প্রপোর্শন করতে হয়, এর কাছ থেকে এত পার্সেন্ট নিব, ওর কাছ থেকে এত পার্সেন্ট নিব, যেন আমার একটা টার্গেট থাকে। যে ধরো এখানে টার্গেট সেট করছি 8 নম্বর সিপ থেকে যেটা বের হবে সেটা যেন 36 to 76 এই পার্সেন্টেজের মধ্যে থাকে। সো এ অ্যাগ্রিগেট হচ্ছে 30% কি বলে আমাদের টার্গেট ফুলফিল করতেছে, হোয়ারাস বি হচ্ছে 100% করতেছে। তাহলে এখানে হিউজ ডিফারেন্স আছে। তাহলে এখান থেকে অল্প পরিমাণে নিতে, বি নাম্বার থেকে অল্প পরিমাণে নিতে হবে, এ নাম্বার থেকে বেশি পরিমাণে নিতে হবে, নিয়ে দুইটা মিক্স করলে আমি অন অ্যাভারেজ হচ্ছে 50-র কাছাকাছি পাবো। ওকে, সো এটা কীভাবে করব সেটাই হচ্ছে আমাদের ব্লেন্ডিং। ওকে, সো ব্লেন্ডিং দুইটা প্রসেসে করা হয়, ট্রায়াল অ্যান্ড এরর মেথড এবং ইকুয়েশন অ্যান্ড সলিউশন মেথড। এইভাবে হচ্ছে এই দুইটা মেথডে হচ্ছে ব্লেন্ডিং করা হয়। ব্লেন্ডিং মানে দুইটা জিনিসকে যুক্ত করে ফেলা। সো সেটার জন্য ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা আমরা দেখি। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আমরা প্রথম হচ্ছে এরকম চার্ট বানাবো, এর জন্য প্রপোর্শন সব লেখা থাকবে যেটা ছিল, তার পাশে আমরা একটা পার্সেন্টেজ কলাম তৈরি করব, দুইজনের জন্য পার্সেন্টেজ কলাম তৈরি করবো, এবং আমরা মোটামুটি অনুমান করব যে প্রথমটা থেকে আমি যদি 30% নিই এবং দ্বিতীয়টা থেকে যদি আমি 70% নিই তাহলে কী হবে। প্রথমটা থেকে 30% নেওয়া মানে কি, ধরো 8 নম্বর সিভের কথা চিন্তা করি, 30% নিচ্ছি প্রথমটা থেকে, তাহলে 30-এর কত পার্সেন্ট, 30% কত হয় 90, এই 90 আমি এখানে দিই। তারপর 70-এর বি থেকে 70% নিচ্ছি, তাহলে 100-এর 70% কত হয় 70, সেটা আমরা এখানে দিই। এই 9 আর 70 এই দুইটা যোগ করলে 79 হয়, সেটা আমরা যোগ করে এখানে লিখব। বোঝা গেছে? অ্যাগ্রিগেট ব্লেন্ড করলে কত হচ্ছে সেটা বোঝার জন্য।
সো হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে, তাই একটু বোঝার চেষ্টা করো এখানে কী হয়েছে। আরেকবার, আমি এখান থেকে প্রথম যে সাপ্লাই ছিল সেখান থেকে 30% নিচ্ছি, এটা অ্যাজিউম করছি, আমি নিজের মতো চিন্তা করছি, এটা ট্রায়াল ব্যাচ, আমরা বিভিন্ন অ্যাজিউম করে দেখবো কোনটায় কাজ হয়। আর এটা 70% নিব অনুমান করছি, করে আমরা এই চার্টটা বানাইছি। ধরো হচ্ছে 100 কেজি পাঠাইছি, সো 100 কেজির মধ্যে প্রথমটা থেকে আমি যদি 30% নিই, তাহলে আমরা জানি হচ্ছে ফুলের জন্য 30 কেজি, আমরা কল্পনা করছি 30% ছিল হচ্ছে, যদি আমি সবগুলো চিন্তা করতাম সেটারও 30%, 30% করলে কত হয় 9। তাহলে আমি যদি প্রথমটা থেকে 30% নিই, তাহলে আমি আসলে প্রথমটা থেকে 8 নম্বর সিপ দিয়ে পাস করতেছে এরকম নিতে পারবো 9%, আর মানে 9% হবে। আর দ্বিতীয়টা থেকে যদি নেই 70%, তাহলে হচ্ছে 100 থেকে 70% 70 হবে, এবং এই দুইটা যোগ, এখান থেকে 9 যাচ্ছে, এখান থেকে 70 যাচ্ছে, দুইটা মিলে আমার 79 হচ্ছে। একইভাবে এখান থেকে 1 যাচ্ছে, এখান থেকে 33 যাচ্ছে, দুইটা মিলে 34 হচ্ছে। এখান থেকে 27 যাচ্ছে, এখান থেকে 7 যাচ্ছে, দুইটা মিলে 97 হচ্ছে। সো এইভাবে হচ্ছে আমার অ্যাগ্রিগেট ব্লেন্ডের যে অ্যাগ্রিগেট, মানে দুইটা যুক্ত করার পর যে নতুন অ্যাগ্রিগেট, সেটার হিসাবটা আমি বের করতে পারতেছি। বোঝা গেছে? আচ্ছা, এখন প্রথমটা তো আমার 100%, তো আমার টার্গেট ছিল 100%, কোশ্চেনের ভিতর বলে দেওয়া ছিল এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমি দেখি টার্গেট ফুলফিল করছে, হ্যাঁ টার্গেট ফুলফিল করছে, ঠিক আছে। 90 to 100% হওয়ার কথা ছিল, এটা 97%, হ্যাঁ টার্গেট ফুলফিল করছে। এটা 36 to 76 মধ্যে থাকার কথা ছিল, হ্যাঁ টার্গেট তো ফুলফিল করেনি, তাহলে আমাদের ট্রায়াল ব্যাচ হচ্ছে কাজ করতেছে না। যেহেতু আমার এখানকার রিকোয়ারমেন্ট 76, এর বেশি যাওয়া যাবে না, আমার 79 পর্যন্ত চলে গেছে, তাহলে আমাদের 30 to 70 এই প্রপোর্শনে গেলে হবে না, এই 30টাকে একটু বাড়াইতে হবে, 30টাকে 40 করি আর এটাকে 60 করি। এ থেকে 40% নেই, বি থেকে 60% নেই, তাহলে দেখি কাজ হয় কিনা। এই যে এখানে কাজ করতেছে না, এখানে 76 হওয়ার কথা 79 পর্যন্ত চলে গেছে। সো আমরা এখন 40% এবং 60% করলাম, এবং সেটা করে দেখলাম 30 আর 40% কত হয় 12, এবং 100-এর 60% কত হয় 60, এই দুইটা যোগলে 72 হয়। হ্যাঁ এটা আমার ফুলফিল করতেছে, বাকিগুলো ফুলফিল করতেছে এইভাবে। সো এইভাবে আর কি আমরা কয়েকবার করে দেখতে পারি। এখন আমরা যদি এটা 50-50 নিতাম, এটাও 50% নিতাম, ওটাও 50% নিতাম, তাহলে কি আমার কাজ করতো? হ্যাঁ 50% করে নিলেও আমরা দেখতেছি এটা 95%, 100%, 65, হ্যাঁ এটাও কাজ করতেছে। তাহলে এটা আমরা বলতে পারি সলিউশন মে নট বি ইউনিক, মানে একটাই সলিউশন থাকবে এরকম কথা নেই। ট্রায়াল ব্যাচে আসলে অনেক ধরনের সলিউশন থাকতে পারে, যেহেতু আমরা আসলে আমাদের টার্গেট যেটা রাখি ওটা হচ্ছে ফিক্সড করি না, টার্গেটটাকে হচ্ছে আমরা একটা রেঞ্জের মধ্যে রাখি। দ্যাটস ওয়াই আমরা অনেক ধরনের সলিউশন আনতে পারি। এখান থেকে 50 নেবো, ওখান থেকে 50 নেবো, এখান থেকে 40 নেবো, এখান থেকে 40 নেবো, এখান থেকে 45 নেবো, ওখান থেকে 55 নেবো। এভাবে করলেও কিন্তু আমাদের প্রত্যেকটাতে অ্যান্সার, মানে আমাদের টার্গেট স্পেসিফিকেশন আমরা ফুলফিল করতে পারবো। সো এখানে কোনো সমস্যা নেই। এরপরের বিষয়টা হচ্ছে ইকুয়েশন সলিউশন মেথড। ইকুয়েশন সলিউশন মেথডে আমরা একদম এক্স্যাক্ট টার্গেট স্পেসিফিকেশন করে দেব। এর আগে যেরকম টার্গেট হচ্ছে একটা রেঞ্জের মধ্যে দিয়েছিলাম, এবার কোনো রেঞ্জ না, একদম বলছি যে 3/4 পাস হচ্ছে, এটা থাকতে হবে 50%, আর 4 নম্বর শিফটে পাস হচ্ছে, এটা থাকতে হবে 24%, এটা একদম এক্স্যাক্ট থাকতেই হবে। তখন আমরা কি করি যে আমরা একটা প্রবলেম ভেজে আসি, এখানেই খোলা যাক। আচ্ছা, তখন আমরা ধরে নিই যে এ অ্যাগ্রিগেট থেকে আমরা, ধরো সাপোজ এ অ্যাগ্রিগেট থেকে আমরা এ পার্সেন্টেজ নিব, আমি জানি না কত পার্সেন্ট হবে, কিন্তু আমি ধরলাম এ অ্যাগ্রিগেট থেকে আমি A% অ্যাগ্রিগেট নেব, তারপর বি নম্বর সাপ্লাই থেকে আমি B% সাপ্লাই নেব, তারপর সি অ্যাগ্রিগেট থেকে আমরা C% সাপ্লাই নেব। এটা আমরা অ্যাজিউম করে নিই, ধরে নিই, ডোন্ট নো অ্যাকচুয়ালি। এবং একটা জিনিস আমরা জানি, মানে পার্সেন্টেজ বা এখানে পোর্শন বলা যায়, A, B, C, এই তিনটে মিলে
পার্সেন্টেজ যদি যোগ করো তাহলে হচ্ছে 100% হবে। ওকে, 100% আর 1 কিন্তু সেম কথা, এটা তো হয়তো আমরা জানি যে 100% আমরা যদি এখানে দেখি 100% ইকুয়াল টু কত, 100 আর পার্সেন্টেজ সাইনের জন্য 1/100, এটা ইকুয়াল টু কত বোঝায়, 1 বোঝায়। সো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 হচ্ছে। এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। তখন আমরা বলি ধরো হচ্ছে এই 3/4 জন্য 3/4 এখানে এটাকে যদি আমি 100কে যদি আমি a দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস 99কে যদি আমি b দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস 13কে যদি আমি c দিয়ে মাল্টিপ্লাই করি, সেটার ভ্যালু 50 হতে হবে, সেটার ভ্যালু 50 হতে হবে। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে সো এইভাবে ইকুয়েশন বানানো হয়। সো ইকুয়েশনটা আমরা দেখি। সো 100 ইন্টু এ প্লাস 99 ইন্টু বি প্লাস 13 ইন্টু সি ইকুয়াল টু কী হবে, 50% ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আবার 1। মানে এই কথা জায়গাটা না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই, এই জায়গাগুলো না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখো ইকুয়েশন কয়টা পাচ্ছি, ইকুয়েশন পাচ্ছি 1টা 2টা 3টা, আননোন আমাদের 3টা। সো খুব সহজে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করতে পারবো অ্যান্ড ক্যালকুলেশন করতে পারবো। অ্যান্ড সেখান থেকে দেখো ক্যালকুলেশন করে আর পাইছি যে এখান থেকে এ ইস টু বি ইস টু সি, আমরা যদি ধরে নিই যে এ ইকুয়াল টু 1 এবং সেটার এগেনস্টে বাকি, তখন হচ্ছে আমরা একটা জিনিস ধরে নিই, এই ম্যাথ ক্যালকুলেশনটা একটু ইজি হওয়ার জন্য, এটা ম্যাথমেটিক্যাল প্রসেস অ্যালজেব্রাতে, যে আমরা যদি এ ইকুয়াল টু 1 ধরে নিই, তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে দেখবা এ ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে আমার আননোন কমে যায়, তখন শুধু বি আর সি আননোন থাকে এবং বি আর সি র্যান্ডম আমরা ভ্যালু বের করি। এ ইকুয়াল টু 1 হলে আমরা এটা আরও সহজে ক্যালকুলেশন করতে পারি, তখন বি ইকুয়াল টু 0.94 আর সি ইকুয়াল টু 2.60 আসে। তো মানে রেশিও হচ্ছে এই যে এটা 1:0.94:2.60 এবিসির রেশিও চলে আসে। তাহলে এটা পার্সেন্টেজ বের করার কোনো বিষয় না, সবগুলো যোগ করে তার নিজের অংশটা নাও, এ আছে 1, সবগুলো সামেশন 1 সবগুলো সামেশন, তারপর বি আছেন 0.94 ওইটার সামেশন, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। পার্সেন্টেজ বলতে 22%, পার্সেন্ট আর 22% 0.22 একই জিনিস, এটা তো আমরা জানি আশা করি। সো এটা পেয়ে যাচ্ছি এবং সেটা আমরা তখন এই ট্রায়াল ব্যাচের মতোই করেই আবার একটা চার্ট বানাইলে সেখানে বসায় দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আমার একদম সব কিছু স্পেসিফিকেশন অনুযায়ী চলে আসছে। 50% টার্গেট ছিল, 50%ই আসছে, 24 টার্গেট ছিল, 24 আসছে, 9 টার্গেট ছিল, 9ই আসছে। এইভাবে আর কি আমরা সহজে করতে পারি। এখন ব্লেন্ডেড অ্যাগ্রিগেটের এফএম ফাইননেস মডুলাস কীভাবে বের করবো তার জন্য কিছু ফর্মুলা আছে। ফাইন, ধরো তুমি যেইটার যত পার্সেন্ট নিছো, ধরো এ নাম্বার অ্যাগ্রিগেট, সেটার তুমি যত পার্সেন্ট নিছো পি অফ এ ইন্টু ওই এফ এম অফ এ, এটার সাথে যোগ করবা কি, ধরো পি অফ বি, বি যেটা নিছো, বি থেকে যে পোর্শনটা নিছো এবং যেই পোর্শনটা নিছো সেইটার যে এফ এম সেইটা মাল্টিপ্লাই করবা, এইভাবে চলতে থাকবে। মাল্টিপ্লাই করলে তুমি হচ্ছে কী বলে আলটিমেট এফ এমটা পাবা। এটা হচ্ছে আমাদের সেই এফ এম বের করার ফর্মুলা। এখানে পি এটা পার্সেন্টেজ বা পোর্শন বোঝাচ্ছে আর কি। আর স্পেসিফিক গ্র্যাভিটির জন্য জি, নতুন জি ইকুয়াল টু 1/, ধরো পি এ যে পোর্শনটা নিচ্ছ ডিভাইডেড বাই ওইটার জি, তারপর হচ্ছে পি বি, বি নামের অংশটার যে পোর্শনটা নিচ্ছ ডিভাইডেড বাই ওইটার জি, এভাবে যোগ করে সেটাকে 1 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমি প্রপোর্শনের কী বলে স্পেসিফিক গ্র্যাভিটি পাবো ব্লেন্ডেড। ঠিক আছে, এতটাই সহজ। সো এরপরে আমরা চলে আসি তারপরে অংশ, সেটা হচ্ছে পোর্স, ইমপারমেবল পোর্স অ্যান্ড পারমিয়েবল পোর্স। মানে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেটের ভিতরে নানা ধরনের পোর থাকে। ধরো
বাহির থেকে কিছু পোর দেখা যায়, পোর মানে হচ্ছে ছিদ্র, বাহির থেকে কিছু ছিদ্র দেখা যায়, কিন্তু কিছু ছিদ্র থাকে ইন্টারনালি, ভিতরে থাকে, ইন্ট্রাপ্ট, বাহির থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে ছিদ্র আছে। সো বাহির থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে পারমিয়েবল পোর, আর হচ্ছে যেটা বাহির থেকে দেখা যায় না সেটা হচ্ছে ইমপারমিয়েবল পোর। আচ্ছা, সো ওয়াটার অ্যাবজর্পশন অফ অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটই পোরগুলোর মাধ্যমে ওয়াটার অ্যাবজর্ব করে, পানি চুষে নেয়, ঠিক আছে। এখন সো এখানে একটা কয়েকটার নাম আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে ওভেন ড্রাই, বলতে আমরা কি বুঝি, ওটি বলা হয় ওভেন ড্রাই, মানে হচ্ছে আমি যদি পুরা অ্যাগ্রিগেট থেকে যত ধরনের পানি আছে, ইন্টারনাল এক্সটার্নাল সব ধরনের পানি একদম ছেঁচে বের করে দিই, তখন সেটাকে বলা হয় হচ্ছে ওভেন ড্রাই বা বোন ড্রাই। আর এয়ার ড্রাই বলতে বোঝায় হচ্ছে মোটামুটি আমি ড্রাই করছি, বাহিরের দিক থেকে পুরো ড্রাই, ভিতরে হয়তো কিছু ভেজা থাকতে পারে, আই ডোন্ট নো। সো এটাকে বলা হয় এয়ার ড্রাই, সাধারণ ড্রাই করা। এবং এয়ার ড্রাইয়ে সাধারণত তার যতটুকু ক্যাপাসিটি থাকে পানি নেওয়ার, তার থেকে কম পরিমাণ পানি থাকে। আর বোন ড্রাই বা ওভেন ড্রাই একেবারেই পানি থাকে না। আর এসএসডি হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই, যেখানে তার ক্যাপাসিটি যতটুকু ততটুকু পানি থাকে। এখন স্যাচুরেটেড সারফেস ড্রাই মানে কি? স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত, যতটুকু নিতে পারে। ধরো একটা ইট নিবা, ইটটাকে পানির ভিতর চুবায় রাখবা, বা একটা পাথর নিবা, পাথরকে পানির ভিতর চুবায় রাখবা, সে তো যতটুকু পানি নিবে, নেওয়ার পর তাকে হচ্ছে মুছবা, মানে তার সারফেস, বাইরের সারফেসে পানি আমি চাচ্ছি না, সে কতটুকু পানি ভিতরে অ্যাবজর্ব করতে পারছে ওইটুকু চাচ্ছি, এর জন্য বাহিরটা হচ্ছে মুছে ফেলি। হ্যাঁ, এর জন্য স্যাচুরেটেড সারফেস ড্রাই থাকবে, মানে চারদিকে সারফেসটা ড্রাই থাকবে কিন্তু ভিতরের পানি একদম স্যাচুরেটেড থাকবে। এরকম কন্ডিশন হচ্ছে আমাদের এসএসডি। এবং এই এসএসডি শব্দটা অনেকবার শুনবা। এই এসএসডি মানে হচ্ছে এই এসএসডিতে যে পানিটা সে অ্যাবজর্ব করে সেটাই হচ্ছে তার পানি গ্রহণের ক্যাপাসিটি হিসেবে আমরা ধরে নিই। আর ময়েস্ট বা ওয়েট কন্ডিশন বলতে বোঝায় তার এসএসডিতে যে পরিমাণ পানি ধরার সক্ষমতা আছে সে তার থেকেও বেশি পানি ধরে আছে। তাহলে কেমন ধরে আছে? তার বাহিরের দিকে গায়ে পানি লেগে আছে। তো ওইটাকে বলছে ময়েস্ট বা ওয়েট বা ড্যাম্প অ্যাগ্রিগেট। ওকে, অ্যাবজর্পশন ক্যাপাসিটির উপর অ্যাগ্রিগেট এইভাবে ওডি, ওভেন ড্রাই, এয়ার ড্রাই, এসএসডি অ্যান্ড ওয়েট, এই চারটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সো এখানে এটাই দেখানো হচ্ছে। দেখো, বোন ড্রাইতে হচ্ছে কোনো ধরনের পানি নেই। এয়ার ড্রাইতে বাহির দিক দিয়ে কোনো পানি নাই কিন্তু ভিতরের দিকে পানি আছে। স্যাচুরেটেডে হচ্ছে একদম পুরাটাই পানি আছে। আর ময়েস্টে হচ্ছে ভাই এর ভিতরে তো পানি আছে, বাহিরের সারফেসেও পানি আছে। বুঝে গেছে? এখন ময়েশ্চার কন্টেন্ট কীভাবে নিব? আমরা কোনো কিছুর একটা ওয়েট নিব। ধরো এই যে কোনো কন্ডিশনে ওয়েট নেব। এইটার জন্য এয়ার ড্রাই হইতে পারে, ময়েস্ট হইতে পারে, যে কোনো কন্ডিশন হইতে পারে। ওয়েট নেওয়ার পর সেটাকে হচ্ছে আমি একদম ওভেনে নিয়ে যাই, গরম করব, করে একদম সব পানি বের করে দেবো। তাহলে আমি একবার ওয়েট করছি, ওয়েট নিছি, আরেকবার মানে ওজন নিছি, তারপর হচ্ছে ওটাকে একদম পানি শূন্য করে ওজন নিছি। এই দুটা বিয়োগ করে ওডি দিয়ে ডিভাইড করলে এই পার্সেন্টেজ, কত পার্সেন্ট পানি তার মধ্যে ছিল, মানে পানি থাকা অবস্থায় একবার ওজন নিছি, একদম পানি শূন্য করে আরেকবার ওজন নিছি, তারপর এদের পার্সেন্টেজ বাই করছি যে এদের ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজ কত ছিল। আর যদি আমরা বলি অ্যাবজর্পশন ক্যাপাসিটি, কতটুকু পানি অ্যাবজর্ব করতে পারে, তাহলে আমরা হচ্ছে তাকে যতটুকু পানি অ্যাবজর্ব করতে পারে অতটুকু পানি আগে অ্যাবজর্ব করাবো। এটা হচ্ছে এসএসডি কন্ডিশন। তারপর সেটাকে থেকে আমি পানি একেবারে বের করে দেবো ওডিতে, মানে ওভেন ড্রাই একেবারে পানি বের করে দেবো। তারপর এদের পার্সেন্টেজ বের করবো, সেটাই হবে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আর সারফেস ময়েস্ট কতটুকু হবে সেটা হচ্ছে এই ময়েশ্চার কন্টেন্ট কতটুকু ছিল, মানে আমার কতটুকু পানি ছিল আর কতটুকু পানি নিতে পারে, এই দুইটা যদি মাইনাস করি, যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে বুঝবো ওই এক্সট্রা পানিটুকু তার সারফেসে আছে এবং সেটাকে আমরা সারফেস ময়েশ্চার বলবো। ময়েশ্চার মানে পানি, আর্দ্রতা। ওকে, সো প্রবলেম 5-এ দেখি, এখানে বলা হয়েছে যে ময়েস্ট ম্যাস মানে হচ্ছে তার সক্ষমতার অতিরিক্ত পানিওয়ালা স্যাম্পল নেওয়া হয়েছে, যেটার ওজন পাইছে সে 625 গ্রাম।
এবং সেটাকে ড্রাই করছে। ড্রাই বলতে কিছু বোঝায়নি, যেহেতু এটাকে ওভেন ড্রাই ধরবো, একেবারে ওভেন ড্রাই করছে এবং করে ওজন কমে 589.9 গ্রাম হয়েছে। ইফ দ্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেওয়া আছে 1.6%, but determine the total moisture content and free moisture content. Moisture content মানে কি, আমরা বলছিলাম যে ওয়েটটা পাবো সেখান থেকে ওডি নিব, ওডি মাইনাস করবো। সো ওয়েট পাইছিলাম এত, সেখান থেকে ড্রাই করার পর ওয়েট কত হয়েছে সেটা নিয়ে মাইনাস করছি, তাহলে আমি এমসি পাই গেছি। তারপর আমাকে বলছে হচ্ছে এমসির পার্সেন্টেজ দেওয়া আছে, আবার অ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে এমসি বলতে ময়েশ্চার কন্টেন্ট কতটুকু আছে, পানি কতটুকু আছে সেটা পার্সেন্টেজ বের করতে পারছি, আর সে কতটুকু পানি নিতে পারে তার পার্সেন্টেজ বের করছি। তাহলে এই দুইটা মাইনাস করলে অতিরিক্ত কতটুকু পানি আছে সেটা পার্সেন্টেজ বের করা যাবে। এরপর 4 ধরনের গ্র্যাভিটি নিয়ে কথা বলা হয়েছে: অ্যাবসোলিউট স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওডি অ্যান্ড বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ এসএসটি। এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যদি অ্যাবসোলুট চিন্তা করি তাহলে অবভিয়াসলি কোনো ধরনের পোর নেওয়া যাবে না, কোনো ধরনের ওই ভিতরের গহ্বর, ভিতরের যে ফাঁকা স্থান এগুলো নেওয়া যাবে না। অল পোর্স আর এক্সক্লুডেড। আমরা যদি একটা ইট কল্পনা করি, ইটের ভলিউমকে আচ্ছা, আমরা যদি একটা ইট নেই কল্পনা করি, এটা যদি আমাদের ইট হয় আর কি, কল্পনা করে নাও, তাহলে এটার ভলিউম ধরলাম ভি, কিন্তু এটার ভিতরে ছোট ছোট অনেক ছিদ্র আছে, অনেক ধরনের গহ্বর আছে, ঠিক আছে, কিছু পারমিয়েবল কিছু ইমপারমিয়েবল। এই ভি থেকে সেই ছোট ছোট গর্তগুলোকে মাইনাস করতে হবে, করে আমরা যেই ভলিউম পাবো সেই ভলিউম দিয়ে যদি আমি তার স্পেসিফিক গ্র্যাভিটি বের করি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কিছু না, কি বলে, স্পেসিফিক গ্র্যাভিটি কীভাবে বের করে, পানির এগেনস্টে একটা জিনিস কতটুকু ভারী, পানির এগেনস্টে একটা জিনিস কতটুকু ভারী সেটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বলে। সো বিষয়টা হচ্ছে আমি যেটার ওজন নেব ওইটা নিতে হয়, স্পেসিফিক গ্র্যাভিটিতে হচ্ছে ওয়েট নিতে হয় যে জিনিসটা নিচ্ছি, ডিভাইডেড বাই ওই জিনিসটা যে ভলিউম অকুপাই করে ওই সেম ভলিউমের ওয়াটার ওয়েট, ভলিউমের ওয়াটার ওয়েট। মানে যদি মনে না থাকে সোজা কথা, ধরো এই ইটের ওয়েট কত সেটা নিব, আর এই ইটের সমান ভলিউমের ওয়াটারের ওয়েট কত সেটা নেব, এই দুইটা ওয়েটের যদি আমি ডিভাইড করি তাহলেই আমি পাবো এসএসটি, কি বলে, স্পেসিফিক গ্র্যাভিটি। বোঝা গেছে? এখন এই যে ভলিউমের সমান বলতেছি না, এটাই হচ্ছে আসল কাহিনী। আমি কতটুকু ভলিউম নেব, দেখো আমি যদি সবগুলা পোর বাদ দিই তাহলে আমার এইটার মানে ইটের ভলিউম কিন্তু কমে আসে, নিচেরটা যেহেতু ও নাম কি, তাহলে যদি ভলিউম কমে আসে তাহলে নিচেরটার পরিমাণও কমে আসতেছে, তাহলে এসএস নাম কি, স্পেসিফিক গ্র্যাভিটি আসলে বেড়ে যাচ্ছে, এজন্য এস একটু বেশি। আর অ্যাপারেন্ট যদি নেই, অ্যাপারেন্ট বলতে আমরা হচ্ছে যে সকল পোরগুলা বাহির থেকে দেখা যায় ওগুলাকে আমরা হচ্ছে এক্সক্লুড করব, কিন্তু ভিতরে কী পোর আছে ওটা তো আমি জানি না, ওটা আমরা এক্সক্লুড করব না। পারমিয়েবল পোর মানে বাহির থেকে যেগুলো দেখা যায়, যেগুলো বাহির থেকে ছিদ্র থাকে সেগুলো হচ্ছে আমরা বাদ দিব, কিন্তু ইমপারমিয়েবল পোর ভিতরের দিকে যে পোরগুলো আছে ওগুলো আমরা বাদ দিব না, এটাকে বলা হয় অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। সো অবভিয়াসলি বোঝা যাচ্ছে অ্যাবসোলুট থেকে, অ্যাবসোলুটে কোনো পোরই নেওয়া হয় না, আর অ্যাপারেন্টে কিছুটা কয়েকটা পোর আমরা ইনক্লুড করি।
ফলে আমার ভলিউম নিচেরটা বেড়ে যায়। আচ্ছা, আমাদের এখানকার যদি ডিনোমিনেটর দেখি, লবের কথা চিন্তা করি আমাদের এখানে, বা এই যে এখানে ফর্মুলা লেখা আছে এসএ বা অ্যাপারেন্ট গ্র্যাভিটি মানে কি ওডি ওয়েট ডিভাইডেড বাই ওয়েট অফ ওয়াটার অকুপাইং ইকুয়াল ভলিউম অফ এক্সক্লুডিং পারমিয়েবল পোর্স। ওয়াটারের ইকুয়াল ভলিউমের যে ওয়েট থাকবে সেটা নেওয়া হয়। সো আমাদের এই এসের থেকে এখানে নিচের যেই ডিনোমিনেটর আছে সেটার ভ্যালু কমে আসে। যেহেতু কমে আসে, দ্যাটস ওয়াই এসের ভ্যালু এর থেকে কম, সরি এটা ডিনোমিনেটরের ভ্যালু এখন বাড়ে। ডিনোমিনেটর কেন বাড়তেছে, আমি এখন কিছু পড় নিচ্ছি, সেহেতু ডিনোমিনেটরের ভ্যালু বাড়তেছে। ডিনোমিনেটরের ভ্যালু যেহেতু বাড়তেছে, ভলিউম বাড়তেছে মানে ওয়েট বাড়তেছে, ডিনোমিনেটরের ভ্যালু বাড়তেছে, ফলে এসের ভ্যালু কমে আসতেছে। দ্যাটস ওয়াই এস থেকে এসে ছোটো হয়। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আমরা মাশাআল্লাহ সকল পোরকেই হিসেবের মধ্যে নেই, কোনো পোরকেই বাদ দিই না, কজ একটা ইটার থেকে ওই ছোটো ছোটো ছিদ্র আলাদা করে আসলে অনেক কঠিন কাজ, ঠিক আছে। সো যেহেতু এখানে আমরা সকল পোরই নিচ্ছি, তাহলে আমার ভলিউম বেড়ে যাচ্ছে। ভলিউম বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার ওই ভলিউমের করেসপন্ডিং ওয়াটারের ওয়েট বেড়ে যাচ্ছে, মানে আমার ডিনোমিনেটরের ভ্যালু বেড়ে যাচ্ছে। ডিনোমিনেটরের ভ্যালু যদি বেড়ে যায়, নিচের ভ্যালু ধরো ডিনোমিনেটরের ভ্যালু বেড়ে গেলে আমার এসডির ভ্যালু অবভিয়াসলি কমে যাচ্ছে। এজন্য এস এবং এসডির ভ্যালু কী হয়, আরও কম হয়। বোঝা গেছে? আর আমরা যদি ওডি ওয়েট কল্পনা করি তাহলে হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ওডি বেসিস। আর যদি আমরা এসএসডি কল্পনা করি, মানে এই যে উপরের ওয়েটটাকে যদি আমরা এসএসডিতে নেই, তাহলে হচ্ছে আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অন এসএসডি আমরা পেয়েছি। বোঝা গেছে? এখন অবভিয়াসলি এই দুইটার এসডি এবং এসএস এই দুইটার মধ্যে ডিনোমিনেটর সেম, তবে নিউমিনেটরে মানে উপরের যে অংশ সেখানে এসএসডির ওয়েট একটু বেশি হয়। দ্যাটস ওয়াই এসএস এটার ভ্যালু বেশি আর এসডি কম। সোজা কথা, অ্যাবসোলিউট স্পেসিফিক গ্র্যাভিটি সবচেয়ে বেশি, ঘনত্ব সবচেয়ে বেশি, তারপর হচ্ছে এসএ মানে হচ্ছে অ্যাপারেন্টের, তারপর হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এসএসডি বেস, এবং তারপর হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ওডি বেস। এটা হচ্ছে আমাদের কম্বিনেশন। ওকে, সো এখানে এইটা ধরো, এখানে এই যে ছবিটা আছে এটা বাইরে এক্সপোজ হয়েছে, এখানকার আমাদের যে পোরটা আছে, ফলে এটা পারমিয়েবল পোর, কিন্তু ভিতরে কিছু পোর আছে যেটা বাইরে থেকে এক্সপোজ হয়নি, সেটা হচ্ছে ইমপারমিয়েবল পোর। একইভাবে যে এটা পারমিয়েবল পোর, এটা ইমপারমিয়েবল পোর। ওকে, এরপর কয়েকটা রিয়াকশন, অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন। অ্যাগ্রিগেটের সাথে অ্যালকালি রিয়াকশন করে। অ্যালকালি মানে হচ্ছে ক্ষার। ক্ষার নিয়ে আমরা কোথায় পড়ছি এর আগে অনেকবার। সোডিয়াম, পটাশিয়াম, তারপর সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এইগুলা হচ্ছে অনেক সময় আমাদের যেই কী বলে কনক্রিট আছে, অ্যাগ্রিগেট আছে, তার সাথে রিয়াকশন করে কি তৈরি করে, রিয়াকশন বিটুইন সিলিকা অ্যাক্টিভ সিলিকা কনস্টিটিউয়েন্ট তৈরি করে। অ্যান্ড এটার ফলে যেটা হয়, এক্সপ্যানশন হয়, আমাদের কনক্রিটের ভলিউম বেড়ে যায়। ভলিউম বেড়ে গেলে ক্র্যাকিংয়ের প্রবলেম দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এটাই সবচেয়ে বেশি হার্মফুল। অ্যালকালির সাথে আমাদের অ্যাগ্রিগেট রিয়াকশন করে, বিশেষ করে হিউমিড এবং ওয়ার্ম ক্লাইমেটের কন্ডিশনে সিমেন্টের ভিতর তো আমাদের সোডিয়াম অক্সাইড থাকে, পটাশিয়াম অক্সাইড থাকে, সেটার সাথে আমাদের হচ্ছে সিলিকা কনস্টিটিউয়েন্টগুলো রিয়াকশন করে, ফলে আমাদের এখানে অ্যালকালি সিলিকা রিয়াকশনে আমাদের এক্সপ্যানশন ঘটে কনক্রিটের, এবং তার জন্য ক্র্যাকিং দেখা দেয়।
আরও একটি ধরনের অ্যালকালির সাথে রিয়াকশন ঘটে, সেটা হচ্ছে অ্যালকালি এবং কার্বনেট রিঅ্যাক্টিভিটি, বাট এটা খুব একটা ক্ষতি করে না। অ্যালকালি কার্বনেট রিঅ্যাক্টিভিটি আমাদের জন্য খুব একটা ক্ষতি করে না। মেইন করে হচ্ছে অ্যালকালি সিলিকা রিয়াকশন। অ্যালকালি সিলিকা রিয়াকশন বেশি ক্ষতি করে, অ্যালকালি কার্বনেট রিয়াকশন খুব একটা বেশি ক্ষতি করে না। ওকে, এই যে এখানে হচ্ছে ক্র্যাকিং দেখা দিচ্ছে এই জিনিসগুলা। এরপর হচ্ছে কন্ট্রোলিং মেজারমেন্ট। আমরা অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন যেন কম হয় তার জন্য কী করতে পারি, আমরা হচ্ছে নন রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট বেশি ব্যবহার করব, এবং আমরা যে সিমেন্ট ব্যবহার করব সেখানে অ্যালকালির পরিমাণ যেন খুবই কম থাকে, 0.4 থেকে 0.6% মতো থাকে, এটা ইউজ করব। অ্যান্ড আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ন্যাচারাল পোজোলোনস। এটা এক ধরনের অ্যাডমিক্সচার, পোজালোনা। এই পোজালোনা ব্যবহার করতে পারি। এই পোজালোনার কিছু কাজ আছে, এই পোজালোনা নামের একটা কম্পোনেন্ট আছে, এটা ইউজ করলে আমাদের অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশনটা কম হয়। অ্যান্ড আমরা ভয়েড স্পেস যদি কন্ট্রোল করি তাহলেও অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশনটা আমরা কমাইতে পারবো। অ্যান্ড by replacing about 30% of reactive sand gravels with crushed limestone দিয়ে যদি আমরা দিই তাহলে আমরা অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশনকে কমাতে পারি। এখন পোজালনের যে কথা বলছি, এই পোজালন আসলে জিনিসটা কি? পোজালন এর মেইন কাজ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করা। আমরা যেটা পড়ছিলাম সিএইচ জেল তৈরি করে না, সিএইচ জেল এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় সিমেন্টে, কনক্রিট যখন তৈরি হয় হাইড্রেশন রিয়াকশনের মধ্যে। এটাও অনেকটা সিমিলার ওই রকম ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করে, অ্যান্ড সেটা পোর্টল্যান্ড সিমেন্টের ইয়ার মতো, সিমেন্টের হাইড্রেশনের মতো। ফলে আমার কি হয়, আমার কনক্রিটের স্ট্রেংথ বাড়ে, ইমপারমেবিলিটি তৈরি হয় এবং সারফেসের সালফেট রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো অনেক ধরনের সুবিধা আছে। অ্যান্ড এটার ফলে হয় কি, ওই অ্যালকালি সিলিকা রিয়াকশনের জন্য যেই এক্সপ্যানশন হওয়ার কথা সেটা আর হয় না, অ্যালকালি সিলিকা রিয়াকশনটাই কমে আসে। পোজালোনা আমাদের আরও একটা কাজ করে, সেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড কমায় ফেলতে পারে, তবে সেটা আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে, পার্টিকেল শেপ, সাইজ, ফাইননেস কীরকম আছে সেটার উপর। তবে আমার পোজালোনার মেইন কাজ হচ্ছে স্ট্রেংথ বাড়ানো, ইমপারমেবিলিটি তৈরি করা এবং সালফেট রেজিস্ট্যান্স তৈরি করা, সেটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করার মাধ্যমে। সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কম্বাইন করে। তারপর এটা প্রবলেম আছে, ট্রায়াল ব্যাচের প্রবলেম না, এটা ইকুয়েশন মেথডের প্রবলেম। এটা আমরা দেখছি এখানে এগ্রিগেট 4টা আমরা ধরবো, প্রথম থেকে A%, দ্বিতীয় থেকে B, তৃতীয় থেকে C। এটা নিয়ে আমি এরকম ইকুয়েশন বানাইলে আমরা সলভ করতে পারবো। এই মোটামুটি ছিল। ধন্যবাদ।